নমস্কার, দেখছেন জনতার দরবার। আমি পিউ, আপনার সঙ্গে হাতে আর 12 ঘন্টাও নেই। আমি তাই ঘড়ি দেখছিলাম। দ্বিতীয় দফা কুরুক্ষেত্রের যুদ্ধ বাংলায় তার দ্বিতীয় দফার ভোট আগামীকাল সকাল 7টায়। কিন্তু দ্বিতীয় দফা বললে এটাকে আন্ডারস্টেটমেন্ট বলা হয়, কারণ আগামীকাল ভোট নন্দীগ্রামে। মোট 30টা আসনে ভোট, বাকি 29টা আসন যেন নন্দীগ্রামে ছায়া ঢেকে গেছে। তাই আজকের জনতার দরবারেও আলোচনার ফোকাসে নন্দীগ্রাম থাকবে। অন্য বিষয়, আমার সঙ্গে লাইভ অডিয়েন্স রয়েছেন, এছাড়াও আমার সঙ্গে গেস্টরা থাকবেন। কারা কারা আছেন আজ আমরা পরিচয় করবো, কিন্তু তার আগে আগামীকাল কেন ফোকাসে নন্দীগ্রাম? কারণ যুযুধান দুই পক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, এই দুই যুযুধান প্রতিপক্ষ। মাঝে মীনাক্ষীও রয়েছে, কিন্তু কতটা দাগ কাটতে পারবে তার সময়ই বলবে। তবে আজ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে। রাজু, আপনাকে স্বাগত। এখানে বিজেপি নেতা রাজু, এখানে রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে ডক্টর শান্তনু সেন, তৃণমূল নেতা। তার পাশে ফাঁকা চেয়ারে আরেক বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, একটু পরেই বসবেন। তার পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ দেব, রয়েছেন সিপিআইএম নেতা তরুণ বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় আসবো বিভিন্ন, ঠিক ভোটের আগের দিন উত্তাপ কিরকম, নন্দীগ্রামের কি ছবি আপনাদের দেখাবো। কিন্তু তার আগে নন্দীগ্রামের অঙ্ক কি, হিসেব কষতে আমি ডাকবো অতনু, আমার সহকর্মীকে। অতনু প্লিজ বলো, নন্দীগ্রামে যে ডেটা সেন্টারের মাধ্যমে আমরা ভোটের ঠিক আগের দিন আপনাদের ডেটা দেখাচ্ছি, অর্থাৎ যে জটিল কুটিল হিসেব নিকেশ করছেন সেফোলজিস্টরা, সেই হিসেব নিকেশ আমাদের এখানে স্টোর করা রয়েছে। আমরা এখান থেকে আপনাদের কিছু নথি দেখাতে পারি, যে নথির মাধ্যমে আমরা আপনাদের বোঝাতে পারি যে এখনো পর্যন্ত কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে নন্দীগ্রাম, বা বলা ভালো নন্দীগ্রাম কেন, যে 30টি আসনে আগামীকাল ভোট গ্রহণ হবে। সেই 30টি আসনের মধ্যে থেকে 2016 হিসেব যদি আমরা দেখি, তাহলে 2016 হিসেব বলছে 21টি আসনই ছিল তৃণমূলের। 21টি আসনই ছিল তৃণমূলের, 8টি বামেদের 8টি আসন ছিল এবং 1টি আসন ছিল বিজেপি। কিন্তু যদি আমরা 3 বছর পরে চলে আসি, অর্থাৎ 2019-এ কি হলো? 2019-এ লোকসভায় যদি আমরা বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, তাহলে এগিয়ে আছে কারা কারা? বিজেপি 12টা, অর্থাৎ যে বিজেপি একদম 3 নম্বর জায়গা ছিল, সেখান থেকে বিজেপি 12টা, 18টা টিএমসি এবং বামেদের একটু আসন নেই। আর যে কথা একটু আগেই আমরা বলছিলাম, বা বলা ভালো সবাই বলছেন, নন্দীগ্রামের কথা আসতে হবে। দ্বিতীয় দফায় 30টি আসন আপনাদের তো বললাম, সেই 30টি আসনের মধ্যে থেকে পূর্ব মেদিনীপুরে সবার বেশি করে চোখ। এবং পূর্ব মেদিনীপুরে চোখ কেন? তার কারণ পূর্ব মেদিনীপুরেই নন্দীগ্রাম, যাকে বলা হচ্ছে এবারের ভোটে সুপার হটস্পট। সেই নন্দীগ্রামে দাঁড়িয়েছেন যে দুজন, সেই দুজনকে নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে। সেই দুজন কারা? একজন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথমেই বলে দিয়েছিলেন যে তিনি প্রার্থী হচ্ছেন, আরেকজন শুভেন্দু অধিকারী। এবার আসি অঙ্কের কথায়। 2016 হিসেব যদি আমরা ধরি, তাহলে 2016-এ এই নন্দীগ্রামে টিএমসি কত ছিল, বিজেপি কত ছিল, এবং লেফটের সঙ্গে অন্যরা কত ছিল, একটা আনুমানিক হিসেবে যদি আমরা আসি। 2016 বলছি, 2016-এ শুভেন্দু অধিকারী জিতেছিলেন টিএমসি থেকে। কত পেয়েছিলেন? 63% ভোট পেয়েছিলেন। 63% ভোট পেয়েছিলেন। বামেরা কতটা ভোট পেয়েছিলেন? 27%। বাম এবং কংগ্রেস জোট 27%। বিজেপি কতটা ভোট পেয়েছিল? বিজেপি 5% ভোট পেয়েছিল। এই হলো 2016-র হিসেব। ঠিক 3 বছরের মধ্যে কি হলো? 3 বছরের মধ্যে এই 63%টা আরো বেড়ে গেল, হয়ে গেল 67%। তৃণমূল আরো 4% ভোট গেইন করে ফেললো। বিজেপি চলে গেল 5 থেকে 30%। তাহলে এই 30% ভোট, অর্থাৎ মাঝখানের 25% ভোট এলো কোথা থেকে? খুব স্বাভাবিকভাবেই এখানে যদি গেইন হয়ে থাকে, তাহলে এখান থেকে ভোট, একদম ঠিক ধরেছেন, এখান থেকে এটা প্রায় 5, অর্থাৎ 4-এর একটু বেশি শতাংশ, 5%ই ধরে নিলাম, কারণ বাম, কংগ্রেস এবং বাকিরা মিলে 5% ভোট। এই ভোটটা পুরোপুরি চলে গিয়েছে বিজেপিতে, আর সেই জন্যই ফ্যাক্টর হয়ে যাচ্ছে বিজেপি, ভীষণভাবে ফ্যাক্টর বিজেপি। এখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই, এবং লড়াইটা আরো মারাত্মক একটাই কারণে, কারণ মনে রাখতে হবে 2019-এর হিসেব দেখাচ্ছিলাম আপনাদের, 2016-র হিসেব দেখাচ্ছিলাম। 2016-2019-এ তৃণমূল যেখানে দাঁড়িয়েছিল, সেখানে তৃণমূল থেকে মাইনাস করতে হবে একটা নাম, শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী এবার বিজেপিতে, সেই নন্দীগ্রাম থেকেই প্রার্থী বিজেপি। যদি মাইনাস পয়েন্ট থেকে থাকে তৃণমূলের, কিছু প্লাস পয়েন্ট অবশ্যই আছে।
এতদিন পর্যন্ত প্রথমে শহীদের মা ফিরোজা বিবি তাকে দাঁড় করিয়েছিলেন, তারপরে শুভেন্দু অধিকারীকে দাঁড় করেছিলেন। 2021-এ এসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম থেকে। অবশ্যই প্লাস পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্য। ডেটা সেন্টার তো তাই বলছে যে নন্দীগ্রাম এই কারণেই হটস্পট, কারণ এবার মমতা শুভেন্দু দুজনের লড়াই সেই নন্দীগ্রামে, যেখান থেকে 2007 সালে লড়াই শুরু হয়েছিল, যার প্রতিফলন হয়েছিল 2011। অতনু তোমাকে ধন্যবাদ। অতনু ধন্যবাদ, খুব সুন্দর হিসেব কষে দেখিয়েছে অতনু নন্দীগ্রাম নিয়ে। এবং নন্দীগ্রাম হটস্পট কেন, নন্দীগ্রাম সবার নজরে কেন? কারণ নন্দীগ্রাম দুই যুযুধানের লড়াই, মমতা বনাম শুভেন্দু। আপনাদের আমি শুরুতেই বলছিলাম যে নন্দীগ্রাম নিয়ে আমরা যখন কথা বলবো, নন্দীগ্রাম নিয়ে কথা এই জন্য আমরা বলবো কারণ আগামীকাল সকাল 7টায় ভোট, আর তার ঠিক আগে কি অবস্থা নন্দীগ্রামের? টাইট সিকিউরিটি, টান টান উত্তেজনা, প্রত্যেকটা মুহূর্ত এক একটা বছরের সমান। দেখুন গতকাল সন্ধ্যা 6:30 থেকে 144 ধারা লাগু হয়েছে। ধনুকের ছিলা টেনে ধরেছেন যোদ্ধা, নিশানায় চোখ, যে কোনো মুহূর্তে ছুটে যাবে তীর। ঠিক তার আগের মুহূর্ত, প্রতিটা মিলি সেকেন্ড যেন এক এক ঘন্টার সমান, নিঃশ্বাসের শব্দেও যেন ঝড়। এমনটাই রইল বুধবারের নন্দীগ্রাম। মহাযুদ্ধের আগে প্রচারের ঝড় থেমে এখন স্তব্ধতা। ফাঁকা পথে শুধুই নানা দলের নিশান, চাঁদি ফাটা রোদে হলদি নদীর পারে অন্যরকম ব্যস্ততা। কখনো রেয়াপাড়া, কখনো আবার নন্দীগ্রাম থানার পাশের বিজেপি অফিস। বুধবার দিনভর নন্দীগ্রামেই ব্যস্ত থাকলেন শুভেন্দু অধিকারী। ভোটের আগের দিন নন্দীগ্রামের মাটি কামড়ে পড়ে থাকলেন শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের সঙ্গে করলেন স্ট্র্যাটেজি বৈঠক। বিভিন্ন সময় বিজেপি প্রার্থীকে ঘিরে মহিলাদের বিক্ষোভ হয়েছে। ভোটের আগের দিন তাই বাড়তি সতর্কতা। শুভেন্দুর কনভয়ে মোতায়েন করা হলো 5 মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। এদিন শুভেন্দু তার জেড ক্যাটাগরি নিরাপত্তা কনভয় নিয়ে ঘোরেন নন্দীগ্রামে বিজেপির অফিসে অফিসে। শুভেন্দু কর্মীদের বার্তা দিয়েছেন যেন প্রত্যেক ভোটার বুথমুখী হতে পারে। নিজের নির্বাচনী এজেন্ট দলের নেতাদের নিয়ে সকালে বৈঠক। কোথায় সমস্যা হচ্ছে দলের কর্মীদের, গ্রাউন্ড জিরোর রিপোর্ট নিলেন তৃণমূল নেত্রী। Yesterday night, the outsiders goons, they threatened the people, especially Gokul Nagar, then Ball, and then there are some areas in Balrampur and other areas. But we have already taken up the election commission. Let us hope that Nandीgram must be allowed for free and fair election. নন্দীগ্রামে স্ট্র্যাটেজি ঠিক করার মাঝেই মমতা ছুটলেন সিঙ্গুরে। ভোটের প্রচারে গোঘাট, সিঙ্গুর, উলুবেড়িয়া একের পর এক সভা। নন্দীগ্রামের আন্দোলনে 15 দিন 20 দিন দেখা যায়নি রাস্তায়, ভয়ে গুটিয়েছিল বাংলা ইলেকশনটা হয়ে যাক, তারপরে আমি দেখব কত ধানে কত চাল, কোন গদ্দার তোমাকে কতটা শেল্টার দিতে পারে। 4টে নাগাদ নন্দীগ্রাম ফেরেন মমতা। আবার বৈঠক, আবার আলোচনা, ভোটের প্রস্তুতি। ভোটের আগের দিন তিনি একদিকে যখন শান্তিপূর্ণ নির্বাচন চাইছেন, এর পাশাপাশি তার দাবি যে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করুক এবং যারা বাইরে থেকে আসছে তাদের রক্ষার ক্ষেত্রে তারা যথোপযুক্ত ব্যবস্থা নেয়। ক্যামেরা কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, নন্দীগ্রাম। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমি রাজুর কাছে শুরুতেই যাব। রাজু, মমতা বন্দ্যোপাধ্যায় সুপার কনফিডেন্ট নির্বাচনের ঠিক আগের মুহূর্তে, এবং তিনি বলছেন 48 ঘন্টা ভোটের জন্য আমি আটকে আছি, এরপর কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। হ্যাঁ, উনি তো বলবেই, কারণ থ্রেট দেবে, ভয় দেখাবে, কারণ তিনি হেরে বসে আছে। দেখুন, মমতা বেগমের বাইরে থাকার যে কোনো মানুষ আমাদের সমর্থন করবে। কেন মমতা ব্যানার্জিকে সমর্থন করবে বলতে পারেন? তিনি ওখানে একদিনও আর যাবেন? 5 বছর একবারও তিনি সেখানে যায়নি। আর শুভেন্দু অধিকারী টেস্টেড। আজকে কোনো হসপিটালে ভর্তি হতে গেলে শুভেন্দু অধিকারী লোক পাঠাবে। আজকে করোনার সময় লোক পাঠাবে, আমফানের সময় শুভেন্দু অধিকারী নিজে দাঁড়িয়ে লোক পাঠাবে। 50 ওই জন্যই উনি জিতবে, বহিরাগত এসে জিতবে না। 50,000 ভোটে জিতবে, লিখে রেখে দিন। 50,000 ভোটে মমতা বেগম হারছে। দেখুন, প্রথমেই আমি একটু দ্বিমত পোষণ করব আপনার প্রারম্ভিক বক্তব্যে। আপনি বললেন নন্দীগ্রাম হটস্পট, তার কারণ ওখানে দুজন যুযুধানের লড়াই।
আমি এটা একেবারেই মনে করি না। আমি মনে করি ইয়েস, নন্দীগ্রামের সারা ভারতবর্ষের মানুষ নন্দীগ্রামের নির্বাচনের দিকে তাকিয়ে আছে, তার কারণ ভূমি উচ্ছেদ প্রতিরোধকারী কমিটি এবং ভূমি আন্দোলনের যে ইতিহাস সৃষ্টিকারী নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম এইবারে বাংলায় একজন মুখ্যমন্ত্রী তৈরি করবে। সেই কারণে আগামীকালে নির্বাচনের তাৎপর্য রয়েছে। নাম্বার 1, 2011 কি এর আলাদা কিছু হয়েছিল ডক্টর সেন? আমি আবার বলছি, নন্দীগ্রামই তো পরিবর্তনের প্রেক্ষাপটটা রচনা 2007 করেছিল। সাল থেকে নন্দীগ্রামের প্রেক্ষাপট শুরু, পূর্ব মেদিনীপুর প্রথম এবং সাউথ চব্বিশ পরগনা দ্বিতীয়, যেটা 2008 সালে প্রথম জেলা পরিষদের মধ্যে দিয়ে পরিবর্তনের চাকা ঘোরানো শুরু হয়েছিল বাংলায়। এবং আগামীকালের নির্বাচন তাৎপর্যপূর্ণ, তার কারণ 2021-এর সেই ঐতিহাসিক নন্দীগ্রাম বাংলায় মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করবে। সেই জন্যেই কালকে নির্বাচন গুরুত্বপূর্ণ। মাননীয় রাজুবাবুর বক্তব্যের শুরুতেই তিনি আরও একবার প্রমাণ করলেন যে ভারতীয় জনতা পার্টির কাছে যখন আর কোনো কিছু নেই, তারা সেই ধর্মীয় মেরুকরণকে ভিত্তি করেই আবার একবার বাংলায় নির্বাচন করতে চাইছে। কিন্তু তিনি জেনে রাখুন, 2রা মের ব্যালট বক্সের মধ্যে দিয়ে ইভিএম এর কাউন্টিং এর মধ্যে দিয়ে প্রমাণিত হবে বাংলা কিভাবে তাদেরকে প্রত্যাখ্যাত করেছে। তৃতীয় পয়েন্ট, উনি বলেছেন উনি একদিনও সেখানে যাবেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি 294টা কেন্দ্রের যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন, বাংলায় তিনি কোনোদিন বহিরাগত হতে পারেন না। যখন উত্তরপ্রদেশ, বিহার, ইউপির লোকেরা আসছে, তাদেরকে তখন বহিরাগত বলা হচ্ছে, যাদের বাংলার সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কোনো ভৌগোলিক ধারণা নেই, তখন তাদের গায়ে লাগছে। আর বাংলার মুখ্যমন্ত্রী 294 যে কোনো একটাই প্রতিদ্বন্দ্বিতা করছে, সেটা তাকে বহিরাগত বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রমাণ করেছেন, যেটা বলেন সেটা করেন। তাই তিনি যেমন বলেছেন যে তিনি নবান্নের মতো আর একটা সিএমও তৈরি করবেন নন্দীগ্রামে, সেখান থেকে সমান্তরালভাবে প্রশাসন চালাবেন, তিনি বলেছেন সেখানে 2 তারিখ তার উত্তর দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার ইচ্ছার কথা বলেছেন, 2 তারিখ বলবে এটা আদৌ সম্ভব হবে কিনা সেটা 2রা মেতে আমরা জানতে পারবো। কিন্তু নন্দীগ্রামের যুদ্ধ, অর্থাৎ এতদিন যে যুদ্ধের প্রস্তুতি চলছিল, ফাইনাল যুদ্ধটা আগামীকাল। কিন্তু যুদ্ধের প্রস্তুতি, যুযুধান দুপক্ষ আমরা কেন বলছি? বাগযুদ্ধ তো দীর্ঘদিন ধরে চলছে নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায় এক বলছেন, পাল্টা শুভেন্দু, শুভেন্দু যা বলছেন পাল্টা মমতা। আসুন দেখি। বাংলা ইলেকশনটা হয়ে যাক, তারপরে আমি দেখব কত ধানে কত চাল। ভোটের বৃহস্পতি তুঙ্গে নন্দীগ্রাম ফুটছে ভোটের চ্যালেঞ্জ, কথার চ্যালেঞ্জ। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? 1,00,000 ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারি, আমি রাজনীতি ছেড়ে দেব। ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কোন নন্দীগ্রাম। আমাদের নন্দীগ্রামে ওনার কোনো কন্ট্রিবিউশন নেই। দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। এই মাটির যদি আমি ভূমিপত্র হই, আগামী নির্বাচনে তোমাদেরকে রাজনৈতিক ভাবে শিক্ষা দেবই। আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে, আর তুই বেটা হরিদাস কাশির ছেলে, তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই? মাননীয় কুমার বলতে হবে সেই 30 কারা, বাকি 70 পদ্ম ফুল। ঘর ভাঙানোর কথা 70-30 বলবেন, 70-30 না, আমরা 100। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। কাল তো চণ্ডীকে যা করেছে বাবা, মা চণ্ডীকে। আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। ভেজাল হিন্দু, খুব সাবধান। ব্যানার্জি পদবী হিন্দু বলতে হচ্ছে কেন মাননীয়া? বাপ বেটার পারমিশন ছাড়া সেদিনকে পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারতো না। যিনি প্রধানমন্ত্রীকে সালা বলেন, তার কোনো কথার উত্তর দেব না। 10ই মার্চ নন্দীগ্রামে মনোনয়ন দিয়ে ফেরার পথে পায়ে চোট পান মমতা। ভোটের আগে সেই চোট নিয়ে চাপানুতর। ইলেকশনের সময় তুই আমার পা যখন করেছিস, তোমার নির্দেশ ছাড়াই জিনিস হতে পারে না। আমরা এক্সপ্রেস রেটটা দেখতে চাই।
ক্রেপ ব্যান্ডেজ বেঁধে ঘুরছে, পায়ে কিচ্ছু হয়নি। নন্দীগ্রাম এতদিন শুনেছে, সব শুনেছে, এবার রায় দেবে। নিউজ 18 বাংলা। আমি আবার রাজুর কাছে আসবো। রাজু, কি নিয়ে না দুজনে যুদ্ধ করেছেন? শুভেন্দু এক কথা মুখ থেকে ফেলছেন, তার পাল্টা মমতা, মমতা যা মুখ থেকে বের করছেন তার পাল্টা শুভেন্দু। আগামীকাল তার ফাইনাল পরিণতি। বিজেপির একটা রাজনৈতিক অবস্থান থাকতে পারে, কিন্তু এটা টাফেস্ট কন্টেস্ট বিজেপির জন্য, মানেন আপনি? কোনো টাফেস্ট কন্টেস্ট নয়, কারণ মমতা বেগম ভবানীপুর থেকে পালিয়ে নন্দীগ্রামে এসে বাঁচতে চেষ্টা করেছিলেন, আর সেখান থেকেই তার রাজনৈতিক সন্ন্যাস হবে। নন্দীগ্রামের মানুষ কেন তাকে ভোট দেবে আমাকে বলতে পারেন? 5টা বছর তিনি একবারও যাননি, আর কোথায় থাকবেন তিনি? তো হেরে যাওয়ার পর কোথায় যাবেন? আজকে কল করে করুন, নন্দীগ্রামের মানুষকে তিনি অপমান করেছেন। আজকে নন্দীগ্রামে যারা গুলি চালালো, সেই সত্যজিৎ ব্যানার্জি পুলিশ যিনি নন্দীগ্রামে গুলি চালিয়েছিলেন, তাকে তৃণমূলের পতাকা ধরিয়েছেন। নন্দীগ্রামে গুলি চালিয়ে যেসবের সাধারণ মানুষ তৃণমূল কর্মীকে খুন করেছিল পুলিশ সিপিএম এর আমলে, তাদেরকে প্রমোশন দিয়েছেন। যে সমস্ত নন্দীগ্রামের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, মারা গেছিল, তাদেরকে কোনো কম্পেনসেশন দেয়নি। বিজেপির ভার্সন। রাজু, আমি আবার আসবো। বিশ্বজিৎ দা, আচ্ছা আমি পরিচয় করিয়ে দিই, শঙ্কু আমাদের সঙ্গে রয়েছেন। আসবো বিশ্বজিৎ দা। একটা কথার উপরই কিন্তু এনারা বারবার কিন্তু রিলাই করছেন, এবং সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণ। ধর্মীয় মেরুকরণের বাইরে কিন্তু বিজেপি কোনো কথা বলছে না, এরা কিন্তু কোনো উন্নয়নের কথা বলছে না। বারবার ঘুরে ফিরে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে। আপনি বলুন, আপনাদের হিসাব আমি দেখছিলাম, 63% ভোট 2016, এবং তারপরে 2019 সালে লোকসভায় 18টি সিট পাওয়ার পরও নন্দীগ্রাম কিন্তু 67% ভোট পেয়েছিল টিএমসি। এটা কিন্তু আপনাদের স্ট্যাটিস্টিক্সে দেখছি, এবং এটা অন রেকর্ড। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই হয়েছিল। এটা মনে রাখতে হবে। 25% ভোট পেয়েছিল, এটাও সত্যি। সেটা সিপিএম এর ভোট, সেটা লেফট ভোট, সেই লেফট ভোটটা সুইং করে। কিন্তু আজকে এবার যদি সুইং করে আরো বেশি, আমাকে শেষ করতে দিন। আজকে 67% ভোট, এই ভোটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই হয়েছে। এটা এটা শুভেন্দু অধিকারীকে দেখে হয়নি। ভুলবেন না 2016 সালে যে নির্বাচন হয়েছিল, আপনি কি করে দাবি করছেন শুভেন্দু তো তৃণমূলে ছিল? শুভেন্দু তো তৃণমূলে ছিল, শুভেন্দু এর কারিগর নয়, এই কথা আপনি কি করে বলছেন? 2016 সালে, ভুল করবেন না, এই 2016 সালে যখন নির্বাচনের আগে যখন নারদা কেলেঙ্কারি হলো, তখন আপনাদের মনে থাকতে পারে যে শুভেন্দু অধিকারী কিন্তু প্রার্থী, কিন্তু তখন কিন্তু এই ইলেকশন, এই নির্বাচনে বৈতরণী পার হয়েছিলেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে, অন্য কোনো কিছুতে। শঙ্কু, দেখুন, আমার মনে হয় যে বিষয়টা বুঝতে হবে। তো বিষয়টা হচ্ছে যে কালকে তো ভোট হবে, কালকে যখন নির্বাচন হবে তখন দেখব যিনি ভূমিপুত্র তিনি নন্দীগ্রামে দাঁড়িয়ে ভোট দেবেন, আর যিনি বহিরাগত তিনি নন্দীগ্রামে থাকতে পারবেন না। তখনই তো স্পষ্ট হয়ে যাবে। সরাসরি আপনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন। শুভেন্দু অধিকারীর মতো ব্র্যান্ড না থাকলে নন্দীগ্রামে এই ভোট জেনারেট করতে পারতেন না। আমার তো মনে হচ্ছে, আমি আজকে এখানে বসে সরাসরি অভিযোগ করছি, শান্তনু দ্বারা রয়েছেন, বিশ্বজিৎ দ্বারা রয়েছেন, আমার মনে হচ্ছে যে এটা পিকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন জায়গায় পাঠিয়েছেন, হেরে যাবেন, তারপর উনি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না, তারপর অভিষেক নিজেকে প্রজেক্ট করবেন। পাগলকে বিশ্বাস করতে হবে না, কালকে রেজাল্ট বেরোবে শঙ্কু, যে বহিরাগতর যুক্তি বিজেপির সমস্ত প্রার্থী 294টার জন্য যতগুলো প্রার্থী সকলে ওই কেন্দ্রে ভূমিপুত্র নয় তো, সুতরাং এখানে নন্দীগ্রামে এই যুক্তিটা বহিরাগত তত্ত্ব খাটে না। আমি তরুণদার কাছে আসি। দুটো বিষয় তো বলেছেন, বলবার সময় বলেছেন যে আমরাই তো প্রথম বলছি উন্নয়নের এজেন্ডা আনা উচিত। এরা তো একদিন খেলায় ছিলেন, কোথায় তাই নাকি? হ্যাঁ, প্রধানমন্ত্রী প্রকাশ্যে বললেন, প্রধানমন্ত্রী এসে বললেন যে উন্নয়ন করতে হবে, বিকাশ করতে হবে। মমতা বেগম বলে ডাকতে হচ্ছে কেন? 30%-এর জন্য এত অত্যাচার হিন্দুদের উপর করছেন, সেটাও অন্যতম এজেন্ডা। সেই এজেন্ডাটাও বাদ দিতে হবে না, কিন্তু শুধুমাত্র সেটাই এজেন্ডা নয়। আজকে ভাই পরিবহন মন্ত্রী করে দিয়েছিলেন। রাজু আসবো, এক্ষুনি আসবো রাজু। হ্যাঁ, আমার একটা কথা আছে বিউটি, আজকে আপনারা বলছেন উন্নয়নের কথা, মমতা ব্যানার্জির মুখ দিয়ে একটা উন্নয়ন বেরিয়েছে? প্রধানমন্ত্রীকে আজকে তুই তুকারি করছে, প্রার্থীকে আজকে হুমকি দিচ্ছে। বলুন না
বলুন উন্নয়ন কি করেছে মমতা ব্যানার্জি? বেশ, আমি এই কতগুলো পর্বে আসবো, এই নন্দীগ্রামে পর্বে চাকরি আসবো, দিয়েছে, আমি কত তরুণদার কাছে factory আসবো। করেছে। তরুণদা, আপনারা আরেকটা ন্যারেটিভ নিয়ে নন্দীগ্রামের সব জায়গাতেই নন্দীগ্রাম স্পেসিফিক যেহেতু আলোচনা হচ্ছে আপনারা দাঁড়াচ্ছেন, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে নন্দীগ্রামের নির্বাচন নীতিটা এই মুহূর্তে একদম বিভাজন হয়ে গিয়েছে সাম্প্রদায়িক? আমরা যেভাবে দুই পক্ষকে দেখছি, হিন্দু মুসলিম নিয়ে তারা তরজা করছেন এবং আক্রমণ করছেন, সেখানে লেফটের জায়গা কোথায়? আমাদের এ রাজ্যে 2014 সালের পর থেকেই বিজেপি এবং তৃণমূল যে কৌশলটা নেয় সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, এবং উপনির্বাচনগুলোতেও সেটা প্রতিফলিত হয় বেশ কিছু কেন্দ্রে, এটা দেখা যায়, লক্ষ্য করা যায়। কিন্তু 2019 সালে যে নির্বাচনটা হয়েছে, যে ফলাফল গোটা দেশে হয়েছে, এইটা কোন ইস্যুতে হয়েছে আমরা সবাই জানি, কিভাবে হয়েছে আমরা সবাই জানি। এটা একটা অতি সরলীকরণ হয়ে যাচ্ছে যে 2019-এর সমস্ত বাম ভোট সব হচ্ছে যে বিজেপিতে গেছে। তা যায়নি। যদি তাই হতো তাহলে মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ড 73 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে বিজেপি জিততো না। এ তো তৃণমূলের ওয়ার্ড, তৃণমূলের ভোট, বিজেপি জিতলো কি করে? তাহলে তৃণমূলের ভোট বিজেপিতে গেছে। এটাকে এইভাবে অতি সরলীকরণ করে দেওয়াটা ঠিক না যে বাম ভোট সব হচ্ছে যে বিজেপি গেছে। আমি একমত আপনার সঙ্গে, কিন্তু তবুও বামেদের যতটা ইরোশন প্রায় ততটাই বিজেপির উত্থান। এই জন্যই বলছি যে ইস্যুতে ভোট হয়েছে সেই ইস্যু পরবর্তীকালে থাকেনি। গোটা ভারতবর্ষের বিভিন্ন উপনির্বাচনগুলো দেখুন, এই উপনির্বাচনগুলোতে বিজেপি হেরেছে। যেখানে লোকসভায় জিতেছে সেখানে মনে করেন নন্দীগ্রামের বিভাজনটা এই মুহূর্তে ধর্মের, ভোট বিভাজনটাও ধর্মের ভিত্তিতে হবে। ধর্মের ভিত্তিতে বিজেপি এবং তৃণমূল করার চেষ্টা করছে, কিন্তু তারা পারবে না এই কারণেই বামপন্থীরা কাজের ইস্যুকে সামনে রেখে, মানুষের ইস্যুকে সামনে রেখে নন্দীগ্রামের প্রতিটি এলাকায় যাওয়ার চেষ্টা করেছে। জনতার প্রশ্ন আছে তরুণদা, জনতার প্রশ্ন আছে, ইউটিউবে লাইভ স্ট্রিমিং থেকে জনতার প্রশ্ন করেছেন অলোক দত্ত। তিনি বলেছেন নন্দীগ্রামে কি সাধারণ মানুষের ইস্যুর থেকে নেতাদের লড়াই অনেক বড় হয়ে যাচ্ছে না? সত্যি সাধারণ মানুষের কথা কোথায়? নন্দীগ্রাম মানি যুযুধান পক্ষের বাদানুবাদ। কে উত্তর দেবেন? আমি তো কন্টিনিউ করছি, আমাকে শেষ করতে দিন। এই জন্যই বলছি যে নন্দীগ্রামে মানুষের ইস্যুটা প্রাধান্য পেয়েছে বলেই আমাদের প্রার্থী মীনাক্ষী মুখার্জিকে বারে বারে বাধা দেওয়া হয়েছে, তার প্রচারে বারে বারে বাধা দেওয়া হয়েছে। এবং এই বাধা দেওয়াটা এই কারণ মানুষের ইস্যুটা ওখানে প্রাধান্য পাচ্ছে। আর নন্দীগ্রামে যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্র তৃণমূল এবং বিজেপি, যারা উভয়ই তৃণমূল ছিল, তাদের কাদা ছোড়াছড়িতে আজকে সেটা প্রকাশ্যে এসে গেছে, মানুষের কাছে প্রকাশ্যে চলে এসেছে যে এটা ষড়যন্ত্র ছিল, এটা একটা কনস্পিরেসি। দেখুন, প্রথম কথা হচ্ছে 2007 সালে 14ই মার্চ, সেই সময় সিপিএমের আমলে জালিয়ানওয়ালাবাগকে লজ্জায় ফেলে দিয়ে যদি সেই ধরনের গুলি চালানোর ঘটনা না ঘটতো, তাহলে নন্দীগ্রাম আজকে খবরের শিরোনামে থাকতো না। নন্দীগ্রাম আজকে খবরের শিরোনামে এসছে সেই সময়ে বামফ্রন্ট সরকারের কুকীর্তির জন্য। কি বলছেন মমতা ব্যানার্জি? বলছেন ওই পুলিশকে ডেকে নিয়ে গেছে শুভেন্দু অধিকারী এবং তার পরিবার। আমার পয়েন্টে আসছি, এবং তার আগে 1 সেকেন্ড আমায় টাইম দিতে হবে। আপনি ভূমিপুত্র নিয়ে বারবার একটা কথা বলছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি লড়াই করছেন, তিনি কোথায় থাকেন? তিনি কি ভূমিপুত্র? আর উন্নয়নের কথা বলছেন, তিনি এলাকার ভোট বলতে দেব, আবার ইন্টারাপশন নয়, বলতে দেব। এবং উন্নয়নের খতিয়ান নিয়ে লড়াই করার সাহস মমতা ব্যানার্জির আছে বলেই তিনি রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, যেটা ভারতীয় জনতা পার্টি 2014 সালে মিথ্যা কথা প্রচার করে 2019-এ প্রমাণ হয়ে যাবে বলে তিনি রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যেতে পারেননি। আর লাস্ট যে কথাটা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অধিকারী পরিবারের অঙ্গুলি হেলন ছাড়া সেদিনকে সিপিএম এর পোশাক ক্যাডারগুলো পুলিশের পোশাক পরে হাওয়াই চটি পরে গুলি চালাতে পারতো না। তার কারণ কিছু জিনিস পরে জানা যায়, যেমন 2021-এ, যেমন 2020-তে বা 2021-এ এসে জানা গেছে যে মাননীয় শ্রী অধিকারী 2014 থেকে আরএসএস এবং বিজেপির সাথে যোগাযোগ না, মমতা বন্দ্যোপাধ্যায় লিডার সেই সময় ওই দলে শুভেন্দু অধিকারী, কিন্তু তিনি চটি পুলিশ ডেকে আনলেন, মমতা টেরও পেলেন না, 14 বছর পর টের পেলেন। পুত্র স্নেহে কাউকে ভালো পেয়ে, ওই একটা কথা আছে না, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়। তিনি ভালোবেসে তাকে সমস্তটা অর্পণ করে রেখেছিলেন। 2014 থেকে তিনি যে বিজেপিতে যোগাযোগ রাখছেন, সেটা তিনি ভুল করে বলে ফেললেন অমিত শাহর পায়ে হাত দিয়ে জয়েন করার সময়। সেটা যখন অভিযোগ করছেন যে চটি পুলিশটা শুভেন্দু অধিকারীরা পাঠিয়েছে, বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেছেন। না বলা হয়েছে তাহলে তো বলতে হবে। পুলিশ ঢোকানোর অভিযোগ তাহলে তো বলতে হবে। এখনই বললেন চটি পুলিশটা কি তাহলে শুভেন্দু দ্বারা পাঠিয়েছিলেন, এটা বলতে চাইছেন? আমি এটা স্পষ্ট করতে চাই। বেশ রাজু, আমি তো বলার সময় বাধা দিইনি, আমাকে সুযোগ দিতে হবে। আমি আসবো তরুণদা। রাজু,
না না আমি 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 এক মিনিট আমি দূরে রয়েছি, আমাকে বলতে দিন। তাহলে আমার শান্তনুদার মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন, যে শুভেন্দু অধিকারী যদি চটি পুলিশ পাঠিয়ে থাকে, সেই সত্যজিৎ ব্যানার্জিকে তিনি তৃণমূলের ঝান্ডা তুলে দিলেন সেই চটি পুলিশকে। আর এখানে বারবার বড় বড় কথা বলা হচ্ছে নন্দীগ্রামের মানুষের, তিনি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে সেই সময় শুভেন্দু অধিকারী এবং তাদের অঙ্গুলি এলন বা তাদের সহযোগিতা না থাকলে ওইভাবে বছর 14 লেগেছে বুঝতে। এবং আপনি লক্ষ্য করবেন প্রশ্ন আছে, আপনার প্রশ্ন, জনতার প্রশ্ন, দ্রুত প্রশ্ন করুন। কাকে? যে আমরা প্রথম দফায় যে ভোটটা দেখলাম, সেই ভোটে দেখলাম প্রচুর মানে পুলিশ মোতায়েন করা হয়েছিল, তারপরেও প্রচন্ড ঝামেলা হয়েছে। কিন্তু আমরা চাইছি যে কালকের যে ভোটটা সাধারণ মানুষ কি ভালোভাবে দিতে পারবে, শান্তিপূর্ণভাবে দিতে পারবে? পারফেক্ট। আমি এই উত্তর নেওয়ার আগে বরং আজ নন্দীগ্রামে কিভাবে সেন্ট্রাল বাহিনী তারা কতটা কড়া অবস্থান নিয়েছে যাতে একদম পিন গলতে পারবে না এরকম নিশ্ছিদ্র নিরাপত্তা করে নন্দীগ্রামে ভোটটা দেওয়ানো যায়, তাতেও মানুষ আশ্বস্ত হবেন কি? আসলে ছবিটা দেখি। গোটা দেশের নজর এখন নন্দীগ্রামে। রণংদেহী প্রতিপক্ষ, রণসজ্জায় বাহিনীও। ভোটের 24 ঘন্টা আগে থেকে নিরাপত্তার ঘেরাটোপে হাই ভোল্টেজ এই কেন্দ্র। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর টহল, কখনো গাড়িতে। রাত থেকে শুরু হয়ে গেছে কড়া নিরাপত্তা এবং আমি এই মুহূর্তে রয়েছি নন্দীগ্রামের রতনপুরে। তুমি দেখতে পাচ্ছ 6টি গাড়ি সিআরপিএফ তারা এখানে এরিয়া ডমিনেশন করছেন, কখনো বা পায়ে হেঁটে। আমরা এই মুহূর্তে রয়েছি আমদাবাদে, যেখানে দেখা যাচ্ছে যে রাস্তার একদম গ্রামের ভেতরে সেখানে এরিয়া ডমিনেশন করছে কিন্তু সেন্ট্রাল ফোর্স। একদমই কমলপুর এবং এই আমদাবাদ থেকে এই ফোর্স আসছে হেঁটে গ্রামের ইন্টেরিয়ারে, অর্থাৎ যেখানে একেবারে কাঁচা রাস্তা সেখানেও কিন্তু পায়ে হেঁটে এরিয়া ডমিনেশন চলছে। প্রত্যেকটা পয়েন্টে এই সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে যাতে সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন হতে পারে। নন্দীগ্রামের একাধিক জায়গাতে নাকা পয়েন্ট তৈরি করে সেখানে গাড়ি এবং যারা এখান দিয়ে যাতায়াত করছেন তাদেরকে চেকিং করার কাজ চলছে। রয়েছি আমরা ভাঙাবেড়া ব্রিজের কাছে। মূলত এই বিধানসভার বাইরে কেউ যাতে না প্রবেশ করতে পারে, প্রবেশ করলে সেই গাড়িগুলো সব চেকিং হচ্ছে। তার কোথাও যদি গাড়ির ভেতরে কোনো কিছু আগ্নেয়াস্ত্র না থাকে এইসব কিছু চেকিং করা হচ্ছে। ফ্লেক্স লাগিয়ে রেখেছে, সেই ফ্লেক্স এখন রয়েছে এবং এইমাত্র দেখা গেল একজন বাইক আরোহী তিনি আসছিলেন, নির্দিষ্ট পরিচয়পত্র না থাকার জন্য সেই বাইক আরোহীকে নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হলো না। একদিকে ভোটারদের অভয় দিতে রুটমার্চ, অন্যদিকে দুষ্কৃতীদের বাগে আনতে তৎপরতা। তোমার ছেলে যেখানে আছে পরিষ্কার বলে থানায় হাজির হবে, ওয়ারেন্টে সারেন্ডার করবে। ওয়ারেন্ট ওর নামে বেরিয়েছে, সব জায়গা থেকে কিন্তু ওর কমপ্লেন আসছে। ইলেকশন কমিশন কিন্তু ওর নামে কমপ্লেন আছে, ইলেকশন কমিশন কিন্তু ওর নামে পার্সোনালি কিন্তু মনিটর করছে, এটা আমি বলে দিলাম তোমাদের। ঠিক আছে, কোন জায়গায় সব জায়গায় যে ধরনের কিছু করেনি তো সকালবেলা আটকে রেখেছিল কেন ওখানে? গতকাল সন্ধ্যা 6:30 থেকে 144 ধারা লাগু হয়েছে। জনসাধারণকে পথঘাট বাজার এলাকায় ভিড় না করতে অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা প্রচার গাড়ি বার করা হয়েছে, যেখানে শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য যাবতীয় যা সেগুলো আবেদন জানানো হচ্ছে স্থানীয় ভোটারদের কাছে। প্রস্তুত বাহিনী, প্রস্তুত ভোটার, প্রস্তুত নন্দীগ্রাম। নিউজ 18 বাংলা। দ্রুত দর্শকের প্রশ্ন আছে জনতার দরবারে। জনতার প্রশ্ন লাইভ স্ট্রিমিং থেকে আসবো। আগে প্রশ্নটা দেখি। শেখ শামীম প্রশ্ন করেছেন, এত কড়াকড়ি কি সত্যি দরকার ছিল নন্দীগ্রামে? আমি একই সঙ্গে একটু জুড়তে চাই, প্রত্যেকের কাছে এই প্রশ্ন। এরকম ভোট বাংলা দেখেনি। নন্দীগ্রামের কেউ ঢুকতে পারবে না, কেউ বেরোতে পারবে না। 144 পুরোটা শুক্রবার অবধি নির্বাচন, আকাশপথে, জলপথে, সড়কপথে নজরদারি। আপনারা আমি একা, নির্বাচন কমিশনের দ্বারা চারজন আর আমি একা, একই বলার সুযোগ পাবো নাকি? তাহলে কিন্তু আমাকে বলিয়ে যেতে হবে। আপনি বলছেন তো আমি আসবো, একজন একবারে দুজন বলে শুনতে পাবেন না। নির্বাচন কমিশনের দ্বারা সিস্টেমেটিক ত্রাস, মানুষকে ভয় পাওয়ানোর একেবারে একটা সিস্টেমেটিক প্রয়াস। আর যা চলছে আপনাদের স্ক্রিনে যা দেখলাম, আজকে যদি এই প্রচেষ্টাটুকু আজকে যদি ভারত সরকার অরুণাচলে করতেন, যে চীন যে জায়গাটা
আমাদের দখল করে নিয়েছে, আমাদের যে পোর্শনটা দখল করে নিয়েছে, সেই এফেক্টটা যদি ভারত সরকার দিতেন, আমার মনে হয় ভালো হতো। এই মানুষকে ভয় না পাইয়ে এভাবে, ভোটারদের এভাবে ভয় না পাইয়ে। না, ভোটারদের কে ভয় পাওয়াচ্ছে? পুলিশ, বাহিনী, তারা তো আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন অশান্তি হবে না, ভোটটা দিতে আসুন। নির্বাচন কমিশন যেভাবে একটা ত্রাস সৃষ্টি করেছে, না 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 যেটা আমি নানা নানা করে বলতে দেব না, আমার নানা শোনো, আমি আসবো। হ্যাঁ, তরুণদা বলুন, আপনি বলুন, তরুণদা বলুন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে যেভাবে বামপন্থীরা নন্দীগ্রামে প্রচার করেছে মানুষের মধ্যে, মানুষ কালকে ভোট দিতে বেরোবে। প্রথম কথা হচ্ছে যে এক। দ্বিতীয় কথা হচ্ছে এই যে নন্দীগ্রাম নিয়ে কথাটা উঠলো, আচ্ছা নন্দীগ্রাম নিয়ে তো হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে সিবিআই এনকোয়ারি করেছিল। তো যে 4 জন পুলিশ অফিসার অভিযুক্ত ছিল তাদেরকে কে ইন্টারোগেট করতে দেয়নি? মমতা ব্যানার্জির সরকার ইন্টারোগেট করতে দেয়নি। কেন সিবিআই এনকোয়ারি বেরোচ্ছে না? সিবিআই এনকোয়ারি রিপোর্ট আসলে এটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা বেরিয়ে গেছে। আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। কেন সিবিআই এনকোয়ারি কেন বেরোচ্ছে না? আপনারা ইন্টারোগেট করতে কেন দেন? বিশ্বজিৎ প্লিজ, না না না, কথার মাঝখানে ঢুকলে তাহলে আমাকে একজন আমি তো বলছি, না টানা বলে গেলে হবে না। তরুণ 1 থেকে 1.5 মিনিট প্রত্যেকে বলছেন, না তার বেশি কেউ বলছেন না। না না, এটা হতে পারে না। না, সবাই তাই বলছেন, কেউ টানা বলছেন না। শঙ্কু শুনুন, আমার বক্তব্য হচ্ছে নন্দীগ্রামে ষড়যন্ত্র বলে যে নতুন তথ্য সিপিএম লঞ্চ করবার চেষ্টা করছে, তাদেরকে বলবো যে তৃণমূলের মতো আপনারাও নন্দীগ্রাম আন্দোলনকে ছোট করবার চেষ্টা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করছেন শুভেন্দু অধিকারীদের, পাশে বসে শান্তনু সেনরা বলছেন চটি পুলিশ ঢুকিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। আমার বক্তব্য হচ্ছে এই ধরনের ভয়ঙ্কর পদক্ষেপ, এই ধরনের ভয়ঙ্কর এত কড়াকড়ি দরকার কি? একদম দরকার ছিল, কি দরকার একদম। আরে গতকাল রাত্রেও তো ডায়মন্ড হারবার থেকে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছিল নদীপথে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, বিহার, ইউপি, ভারতবর্ষের কোন জায়গা থেকে লোক এসে নন্দীগ্রামে, আরে শুনুন, নন্দীগ্রামে লোক থাকতে পারবে না, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত থাকতে পারবেন না। তার কারণ উনি আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাবো, কিন্তু এই যে তরজা পরস্পরের দিকে আঙুল তোলা, এই আঙুল তোলা কিন্তু আজ কমিশন পর্যন্ত পৌঁছে গেছে। তৃণমূলে গেছে কমিশনে ভোটের আগের দিন, এবং নন্দীগ্রাম নিয়ে বিজেপিও গেছে কমিশনে। কি তাদের অভিযোগ শুনবো? Yesterday night, the outsiders goons, they threatened the people, especially Gokul Nagar, then Ball, and then there are some areas in Balrampur and other areas. But we have already taken up the election commission. Let us hope that Nondigram must be allowed for free and fair election. মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত অভিযোগের পাল্টা বিজেপির নালিশ। নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল, তাদের অভিযোগ বহিরাগত তত্ত্ব তুলে মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। ভোটের 24 ঘন্টা আগে নন্দীগ্রামে তৃণমূলই বাইরের লোক ঢুকাচ্ছে। নন্দীগ্রামে 144 ধারা কড়া হাতে প্রয়োগ করতে হবে। অবাধ ও শান্তিতে ভোট করাতে কড়া ব্যবস্থা নিক কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান সহ নন্দীগ্রাম কাণ্ডে অভিযুক্ত 14 জন যেন বিধানসভা এলাকায় ঢুকতে না পারেন। 144 धारा पूर्व मिदनापुर की 3 विधानसभा में लग गई है। विशेष करके नंदीग्राम में उस 144 धारा की लागू नहीं हो रहा है। मौजूदा मुख्यमंत्री खुलेआम सामाजिक तनाव पैदा करने की घोषणा करे, पीटो मारो, ये प्रजातंत्र में बहुत ही चिंताजनक विषय है। ऐसे सारे विषय हमने आज रखने के लिए आए। বিজেপি কমিশনে ঠিক তখনই উলুবেড়িয়ার সভা থেকে ফের সরব মমতা, নিশানায় কমিশন। ইলেকশন কমিশন বাপরে বাপ, মনে হচ্ছে একটা মন্ডল কমিটির সভাপতি সব। ইলেকশন কমিশনের একটা বড় কাজ শুধু বিজেপির দালালি করা। আমি ছেলে মেয়েরা একবার বললে না, 1 সেকেন্ডে চাটিয়ে বের করে দেবে। আমাদের টোটাল ল এন্ড অর্ডার ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে, যেন মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসন করে ভোট করছে। যা বিজেপি বলছে ইলেকশন কমিশন তাই করছে। একেবারে ইলেকশন কমিশন বিজেপির স্পোকসপারসন হয়ে গেছে। মমতার বহিরাগত অভিযোগকে হাতিয়ার করে এদিন কমিশনেও যায় তৃণমূল।
তাদের দাবি নন্দীগ্রামে বহিরাগতদের ঢোকাচ্ছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের চিঠিতে 7টি বাড়িরও উল্লেখ করা হয়েছে। শাসক দলের দাবি পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। বৃহস্পতিবার নন্দীগ্রামে ভোট, তার আগে কমিশনে লড়াই, নালিশ পাল্টা নালিশে বিজেপি তৃণমূল। ক্যামেরায় দীপকের সঙ্গে বিশ্বজিৎ সাহা ও সুদীপ্ত চট্টোপাধ্যায়, নিউজ 18 বাংলা। রাজু, আপনিও শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি যা বলছে কমিশন তাই করছে। না, এটা তো উনি আমাদের শিখিয়েছে যদি বলতে পারেন। আর কমিশন আমাদের কথা চলে না, মমতা ব্যানার্জির কথায় চলে এসছে, তাই তিনি ভাবছেন যে এখনো সেইভাবে চলবে। দেখুন, আমরা সরকারে আসছি, আর সরকারে আসার পর মমতা ব্যানার্জি থাকবেন, তাকে আমরা বাংলায় মিথ্যাশ্রী উপাধি দেবো। বাপ রে বাপ, ওই চেয়ারে বসে এত মিথ্যা কথা বলতে পারে, এত ষড়যন্ত্র করতে পারে, মমতা ব্যানার্জিকে সত্যি প্রণাম জানাচ্ছি। একদম অবধারিত মিথ্যাশ্রী দেবো আমরা, কোনো চিন্তা করবেন না। আর বাইরে গুন্ডা দোকানের কথা বলছেন, তার ভাষাটা দেখুন, বলছে আমি 1 মিনিটে বলতে পারি যে এক্ষুনি সব ভেঙে চুড়ে গুড়িয়ে দাও। এটা কি ভাষা? না, এটা পরিষ্কার উস্কানি দিচ্ছে। সবাই পালিয়ে যাবে, ওনাকে তো ক্রস করে দেওয়া উচিত, বাংলায় কোথাও ঘুরতে দেওয়া উচিত না। একদম ঠিক, একদম ঠিক। শান্তনুদা এই পয়েন্টটা রাজু তুলেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যখন আর নন্দীগ্রাম নিয়ে প্রচারের কোনো সুযোগ নেই, তিনি বলছেন যেন রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করছে কমিশনের এরকম হাবভাব। তার ছেলেদের বললে সবাই পালিয়ে যাবে, তিনি বলছেন না তাই। আমি খুব শর্ট টাইমে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেবো। আমার জনৈকা দিদি কোশ্চেন করেছিলেন যে প্রথম দফার নির্বাচন উত্তরটা ওনাকে দেওয়া হয়নি। আপনারা দেখেছেন বিরোধীরা কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছে যে আমরা খুশি যে ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। 2, আজকে সিবিআই এনকোয়ারির কথা বলছেন, আবার সেই খাঁচায় ভরা তোতা পাখির কথা। আজকে ভারতীয় জনতা পার্টি, সিবিআই তে আমরা পরে আসবো, সিবিআই তে পরে আসবো। নন্দীগ্রাম ইলেকশন কমিশন প্রতি মুহূর্তে ভারতবর্ষের এমন কোনো স্বশাসিত সংস্থা নেই যেটা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এবং তার সব থেকে বড় নিদর্শন, তার আগের দিন 2টো টেলিফোনিক কনভারসেশন আমরা শুনেছিলাম বিজেপির 2 নেতার, যে আমরা সমস্ত বুথে 1 লাখের ওপর বুথ হয়ে গেছে, আমরা সমস্ত বুথে পোলিং এজেন্ট দিতে পারবো না, তাই এমন একটা কিছু করতে হবে যাতে ওই বিধানসভার যে কোনো প্রান্ত থেকে এসে পোলিং এজেন্ট দিতে পারে। পরের দিন ইলেকশন কমিশন সেটা নোটিফিকেশন করলো, যেটা নিয়ে আমরা সংসদীয় ডেলিগেশন সেখানে গেলাম। বিজেপি বলছে ডিজি চেঞ্জ হয়ে যাচ্ছে, বিজেপি বলছে এডিজি চেঞ্জ হয়ে যাচ্ছে, বিজেপি বলছে মমতা ব্যানার্জি ডাইরেক্টর সিকিউরিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা বিজেপি বলছে, শঙ্কু আবার নয়, শঙ্কু আবার নয়, শঙ্কু বিজেপি বলছে। এটা বুঝলেন, জানলেন, প্রমাণ কোথায়? প্রমাণ তো আমরা দেখেছি, 2টো টেলিফোনিক কনভারসেশন হচ্ছে, বিজেপি ইলেকশন কমিশনে বলে এসেছে। শঙ্কুদেব প্লিজ, শঙ্কুদেব প্লিজ। ভারতবর্ষের এমন কোন স্বশাসিত সংস্থা নেই। সে তো টেপ নিয়ে আপনাদের বিরুদ্ধে ট্যাপিং এর গুরুতর অভিযোগ, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আজকে আমাদের ফোকাস নন্দীগ্রাম। এটা ট্যাপিং এর ট্রাইটা কারা কন্ট্রোল করে? ট্যাপিং এর কথা কি বলছেন আপনি? ট্রাইটা কারা কন্ট্রোল করে? এটা কি কেন্দ্রীয় সংস্থা না রাজ্যের সংস্থা? আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনি গিয়ে দেখুন, প্রত্যেক মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যা যা নির্দেশ, যা যা সাজেশন, সঙ্গে সঙ্গে সেটা বহাল করার চেষ্টা করছে। যেটা বলে শেষ করবো, রাজু, আমার ভালো লাগলো রাজু বাবু বললেন যে মমতা ব্যানার্জিকে প্রণাম করতে হবে। সত্যি 2রা মের পর আসবেন, আমি সিকিউরিটিকে বলে আপনাকে আমার যে স্ত্রীটাকে ফলো করতে হচ্ছে, কন্যাশ্রী রূপশ্রী, সেই স্ত্রীটাকে ফলো করতে হচ্ছে। দেখুন, আমি এতক্ষণ শান্তনুদার শ্রীহীন বক্তব্য শুনেছি, কিন্তু আমার যেটা বিষয় বলার সেটা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শান্তনু দ্বারাই করতে পারে, এই তৃণমূল কংগ্রেসই করতে পারে, এছাড়া কেউ কোনো এই ধরনের সংস্থাকে এই ল্যাঙ্গুয়েজে আক্রমণ করতে পারে না। আমি 2টো প্রশ্ন 2টো জায়গা রাখবো। ভাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি বিঘ্নিত হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংশয় হলো বলে আপনারা অভিযোগ করলেন। আমরা দাবি জানালাম তদন্তে, সেই তদন্তের ভিত্তিতে সরাসরি তার সিকিউরিটির যিনি ইনচার্জ তাকে সরিয়ে দেওয়া হলো। এরপরেও আপনারা বলছেন তার দোষও হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন তো অনেক দূর। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন শুভেন্দুর নির্দেশ না থাকলে এই হামলা হতে পারত না। আরেকটা শুনুন, শুভেন্দু থেকে সরাসরি অভিযোগ, কমিশন নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ কেন? কি আপনি এফআইআর করে দিন না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? 700টা এফআইআর হয়েছে, আরো আসবো বিশ্বজিৎ। শুধু নন্দীগ্রাম নিয়ে একটাই বক্তব্য, নির্বাচন কমিশন নন্দীগ্রামে উপযুক্ত নির্বাচন করানোর ব্যবস্থা করছেন। বেশ রাজু, এক্সরে রিপোর্টটা দেখান না, এক্সরে রিপোর্টটা পাবলিক করুক, এক্সরে রিপোর্টটা পাবলিক করুক, এক্সরে রিপোর্টটা খালি পাবলিক করুক। ওই হুইল চেয়ারের নাটক বেরিয়ে যাবে। ওই হুইল চেয়ারে বসে কোনো সহানুভূতির ভোট পাবে না। 10 বছর জ্বালিয়েছে বাংলার মানুষ, ওই হুইল চেয়ারে বসে আরো 5 বছর জ্বলবে না।
কোন সহানুভূতির ভোট পাবে না। আমি মমতা বেগম 50,000 ভোটে হচ্ছে, লিখে রেখে দিন। আঘাতপ্রাপ্ত হয়ে যখন এসছেন একজন চিকিৎসক হিসাবে আমি সেখানে ছিলাম, তার এক্সরে রিপোর্ট, তার এমআরআই রিপোর্ট, সমস্ত কিছু আমি দেখেছি। আপনি আসবেন, আপনি আসবেন, দেখিয়ে দেবো একটু ডাক্তারি। আমি কিন্তু অডিও ডাউন করবো। একটা ছোট্ট ব্রেকে যাবো, তারপর আবার আমরা আলোচনা ফিরবো। কোথাও যাবে না, সঙ্গে থাকুন জনতার দরবারে। ফোকাসে নন্দীগ্রাম। আগামীকাল 4 জেলার 30টা কেন্দ্রের নির্বাচন থাকলেও কিন্তু নন্দীগ্রাম ঢেকে দিয়েছে সবকিছুকে। আর এই নন্দীগ্রাম নিয়ে যখন আলোচনা করছি, তখন কতটা কড়া নির্বাচন কমিশন, সে কথা না বললে আলোচনা অসম্পূর্ণ থাকে। দেখুন, আগে থেকেই গরম ভোটের নন্দীগ্রাম, তাই অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে করা নির্বাচন কমিশন। অশান্তির আশঙ্কায় ভোটের 48 ঘন্টা আগে থেকেই নন্দীগ্রামে জারি 144 ধারা। নন্দীগ্রাম 2 ব্লকের সমস্ত অধিবাসীদের জানানো যাচ্ছে যে গতকাল সন্ধ্যা 6:30 থেকে 144 ধারা লাগু হয়েছে। কমিশনের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত নন্দীগ্রামে 144 ধারা। 5 জনের বেশি জমায়েত করলেই গ্রেফতার, 2টির বেশি বাইক একসঙ্গে দেখলেই গ্রেফতার। ভোটের আগের দিন অর্থাৎ বুধবার সন্ধ্যে 6টা থেকে বন্ধ ফেরিঘাট। বকেয়া থাকা গ্রেফতারি পরোয়ানা অবিলম্বে কার্যকর করতে হবে। শুধু আইনি কড়াকড়ি নয়, বুথে বুথে বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীও। এই যে পেট্রোলিং, যে বাড়তি সতর্কতা, সবটাই কিন্তু নদী ঘেরা নন্দীগ্রামের একবারে নদী ঘাটগুলিতে, কেন্দেমারি থেকে তেরাবেকা খেয়াঘাট কিংবা দক্ষিণ দিকে খেজুরির দিকে যে নদীপথ বা সমুদ্র তীরবর্তী এলাকা, সব জায়গাতেই এই নদীপথের উপর বাড়তি নজরদারি থাকছে। যে সমস্ত ভোট কেন্দ্রে 2টি বা তার বেশি বুথ, সেখানে 16 জন করে জওয়ান। একটি বুথ থাকলে 8 জন জওয়ান, অর্থাৎ নন্দীগ্রামের সব বুথেই 8 বা তার বেশি জওয়ান থাকছেন। বিশেষভাবে নন্দীগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বে থাকছেন প্রবীণ ত্রিপাঠী। নন্দীগ্রাম সহ গোটা পূর্ব মেদিনীপুরের সমস্ত স্পর্শকাতর এলাকায় নজরদারি চালাবেন তারা। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় ও সুদীপ্ত চট্টোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নজিরবিহীন নিরাপত্তায় নন্দীগ্রামে ভোট, আশ্বস্ত। আপনাদের কি বক্তব্য নিয়ে? আমাদের মানুষের উপর আস্থা আছে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য বাহিনী কি বাহিনী আছে, এটার উপর আমরা নির্ভর করছি। বা মানুষ বুথ পর্যন্ত যাবেন তো বাহিনীর উপর ভরসা করে, সে থাক, সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশন করবে। কিন্তু মানুষের উপর আস্থা আছে। মানুষ এতদিন ভোট দিতে পারেনি ওখানে 2011-র পর থেকে, এবার ভোট দেবে। কারণ ওই নন্দীগ্রামে উন্নয়ন হয়নি, উন্নয়নের ইস্যুটা ইলেকশনে আসেনি। কারণ শুভেন্দু এবং মমতা ব্যানার্জি দুজনেই হচ্ছে যে জবাবদিহি করতে হতো, দুজনেই তৃণমূলে ছিলেন, সেই কারণে উন্নয়নের ইস্যুকে আনেননি। কিন্তু মানুষ উন্নয়ন চায়, সেই জন্যই মানুষরা বামপন্থীকে চায়। আগামীকাল এই মানুষ ভোট দিতে আসবে এবং বামপন্থী প্রার্থীর পক্ষে হচ্ছে যে দাঁড়াবে। এইটা আমরা পরিষ্কার করেই হচ্ছে যে বুঝতে পারছি। সেই কারণেই নানাভাবে, যেভাবেই হোক, এইটাকে ইস্যুটাকে ঘোরানোর চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য বাহিনী, অন্যান্য তরজা এর মধ্যে দিয়ে আনা হচ্ছে। আমাদের জনতার প্রশ্ন কি? হ্যাঁ, কাকে? যে প্রথম দফায় তো ইভিএম এর গন্ডগোল হচ্ছে, এবারে যে এত সিকিউরিটি দেওয়ার পরেও কি ইভিএম ঠিক থাকবে? আমার প্রশ্ন এটাই। ইভিএম এর অভিযোগ রয়েছে। হ্যাঁ, ইভিএম এর অভিযোগ আমরা আগেই করেছিলাম যে ইভিএম ট্যাম্পার্ড হতে পারে, এই অভিযোগটা কিন্তু আমরা আগেই বলেছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে কমিশন অতি সক্রিয়, এবং অতি সক্রিয়তা করতে গিয়ে কমিশন কিন্তু যেন তেন প্রকারে কিন্তু বিজেপিকে সাহায্য করছে। এটা কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি, এবং এখন কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, এটা আমরা ফিল করতে পাচ্ছি, আমরা প্রতিটি মুহূর্তে দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট তো ব্যালটের আবেদনকে খারিজ করে দিয়েছে। আমরা ইভিএমই ভোট হবে, সুতরাং এই অভিযোগ করে কি হবে? বিজেপির কন্ট্রোলে, এবং এটা লেম এক্সকিউজ, অবস্থানটা দুর্বল করে দিচ্ছে না আপনাদের। সমস্ত সাংবিধানিক অফিসগুলো কিন্তু
আজকে কিন্তু বিজেপির কন্ট্রোলে, বিজেপি যেভাবে বলছে আজকে কিন্তু তারা তাই করছে। আমি আসবো শান্তনু, একবারে উত্তর দেবেন। সেকেন্ডে খালি এটাই জানতে চাইবো, তাহলে বারবার আমরা এরকম কেন দেখলাম যে ভিভিপ্যাটে তৃণমূলের বোতাম টিপছে, বিজেপিতে ভোট এটা কোথায়, তার প্রমাণ কোথায়? কোথায়? আপনাকে তো আগের দিন দেখানো হয়েছে ভিভিপ্যাটে, আপনাদের অভিযোগ দেখিয়েছি আমরা অভিযোগ দেখিয়েছি। আমরা কোথাও দেখছি না যে অন্য কোনো জায়গায় বোতাম টিপছে, সেটা তৃণমূলে বা অন্য কোনো জায়গায় যাচ্ছে, এটাই তো প্রমাণ করে বারবার। শুনুন, নির্বাচন যত দেখবেন তৃণমূল বুঝবে যে আমরা নির্বাচনে হেরে যাচ্ছি, যত হাত থেকে বেরিয়ে যাবে, পায়ের তলা থেকে মাটি সরে যাবে, তত ইভিএম টিভিএম নিয়ে সব গল্প তৈরি হবে। আমি স্পেসিফিক্যালি বলবো যে প্রথম দফার নির্বাচনে দক্ষিণ কাঁথিতে মাজনা বলে একটা জায়গা ছিল, সেখানে দু একজন ক্রিয়েট করবার চেষ্টা করেছিলেন সকালবেলা 11টার সময়। ইলেকশন কমিশন লোক পাঠালেন, দেখা হলো, চেকিং হলো, তারপরে কিছুই বেরোলো না। আমার বক্তব্য হচ্ছে এই সমস্ত আষাঢ়ে গল্প দেওয়ার কোনো মানে হয় না। একটা ইভিএম 10 বার চেকিং হয়, মক পোল হয়, আপনারা গিয়ে চেক করেন, তারপরেও যদি অভিযোগ থাকে আপনারা স্পেসিফিক বুথ নিয়ে চেক করবেন, সেখানে ইভিএম বন্ধ করে ইভিএম রিপ্লেস করা হয়। এই ধরনের ফালতু অভিযোগ করার কোনো মানে হয় না। শান্তনুদার কাছে আসি, নির্বাচনে হেরে যাবেন শুনে শাসক বারবার কমিশনে যাচ্ছে, ইভিএম খারাপ, ভোট হচ্ছে না, অমুক জায়গায় এজেন্ট বসতে দিচ্ছে না, ভোট হচ্ছে না। শাসকের ভূমিকা অন্তত প্রথম দফার নির্বাচনে বিরোধীর মতো দেখা গেছে, তৃণমূলের ভূমিকা, এটা কি কোথাও কনফিডেন্স নামছে? একদমই না। কারণ প্রথম কথা হচ্ছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক বাতাবরণ ফিরিয়ে এনেছেন 2011 সালে, যে কারণে ওই জঙ্গলমহল, যেখানে 2018 পঞ্চায়েত ভোটে 34% বিরোধী শূন্য, যেখানে 2011 সালে আগে জঙ্গলমহলে দুপুর 3টের পর মানুষ ভোট দিতে পারতো না, 2011 পর ভোর 3টে অবধি মানুষ ভোট দেয়। আর ত্রিপুরাতে গিয়ে আপনি তাকিয়ে দেখুন, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সেখানে পঞ্চায়েত নির্বাচন কি হয়েছে, সেখানে পঞ্চায়েত নির্বাচন কি হয়েছে। আমরা বাংলা নিয়ে কথা বলি না, বাংলা নিয়ে কথা বলি না, বাংলা যারা গড়ার কথা বাতাবরণ এমন ফিরিয়ে নিয়ে এসেছেন যার জন্য ভারতীয় জনতা পার্টির এখনো পর্যন্ত 150টা লোক খুন হয়ে গেল। গণতান্ত্রিক বাতাবরণ আর দিনাটা পুলিশ অবজারভার বলছে, পুলিশ অবজারভার প্রমাণ করে দিল যে দিনাটায় বিজেপি কর্মী আত্মহত্যা করেছে। এক্স্যাক্টলি শঙ্কু, বিবেক দুবে বিশেষ পুলিশ পর্যবেক্ষক কমিশন নিযুক্ত, তিনি বলছেন কোচবিহার দিনহাটায় আত্মহত্যা, বিজেপি বলছে না আমাদের মারা হয়েছে। এক সেকেন্ড, প্রাইমা ফেসি এনকোয়ারিতে এসপি যে রিপোর্টটা দিয়েছেন বিবেক দুবে জমা করেছেন, উনি ইনভেস্টিগেটিং অথরিটি নন, উনি যে রিপোর্টটা পেয়েছেন সেটা ওদের দলের ক্যান্ডিডেটরা পেশেন্ট না দেখে আজকে একজন আরে বলতে দিন না, শেষ করতে দিন, উত্তরটা দিন, খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। 27 তারিখেও আমরা দেখেছি সংযুক্ত মোর্চার প্রার্থীদের উপর কিরকম আক্রমণ হয়েছে, কিন্তু বুথে দাঁতে দাঁত কেঁপে সংযুক্ত মোর্চার পোলিং এজেন্টরা দাঁড়িয়েছে। আগামীকালও সেই একই ঘটনা ঘটবে, সংযুক্ত মোর্চার প্রার্থীরা এবং হচ্ছে যে পোলিং এজেন্টরা বুথ কামড়ে হচ্ছে যে দাঁড়িয়ে থাকবে এবং মানুষকে ভোট দেওয়াবে, মানুষ হচ্ছে যে ভোট দিতে পারবে, এতদিন যেটা পারেনি আগামীকাল সেটা পারবে। সংযুক্ত মোর্চা এই নির্বাচনে কোনো ফ্যাক্টরি না, যেই 7% ভোট সংযুক্ত মোর্চার ছিল সেটা দেখবেন এবার নেমে আসবে 3%-এ। আর সেই জন্যই তো বাধা দিচ্ছেন এবং শুনে নিন, এই জন্যই গতকালও বাধা দিয়েছেন, শুনে নিন গতকালও বাধা দিয়েছেন কেন বলুন? লোকসভায় আপনাদের শূন্য, হয়তো আগামী দিনে দেখবেন বিধানসভায়, তাহলে আমাদের বাধা দিতে হচ্ছে কেন? এই সংযুক্ত তাহলে সংযুক্ত মোর্চার প্রার্থীদের বাধা দিতে হচ্ছে কেন? এই কেন বাধা দিতে তৃণমূলের কি হবে? সংযুক্ত মোর্চার যাই তৃণমূলের কি হবে? এই ব্যাপারে কোন সন্দেহ নেই। কাটাকাটি যদি সংযুক্ত মোর্চা অ্যাক্টিভলি করতে পারে, তৃণমূল কোথায় দাঁড়াবে? তৃণমূল কারোর ভোটের নন্দীগ্রামে কি হবে? কারোর ভোটের উপর ভরসা করে না, তৃণমূলের নিজস্ব ভোট আছে, তৃণমূলের ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায় লয়াল ভোটার, ডেডিকেটেড ভোটার, লয়াল আর ডেডিকেটেড ভোটার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সাথে রয়েছেন। আমরা নির্বাচনে 50,000 ভোটে জিতবো। 2 তারিখ টিভি18-এ আপনাদের সবাইকে মিষ্টি খাওয়াবো, শুভেন্দুদার হয়ে তৈরি থাকুন। আর কোন প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার সময় নেই, এক লাইন শান্তনুদা, এক লাইন। অধিকারী যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে মানুষ সেখানে শুভেন্দু বাবুর সাথে ছিলেন, মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং তার উন্নয়নের সাথেই আছে, সেটা 2 তারিখ ইভিএম খুললে নন্দীগ্রাম এটাই প্রমাণ করবে শুভেন্দু গেলে কি হয়। 2 তারিখ অবধি আমরাও এই তরজা এগিয়ে নিয়ে যাবো, সোম থেকে শুক্র রাত 8টায়, আর ইলেকশনের দিন ইলেকশন স্পেশাল জনতার দরবার চলতেই থাকবে। তবে যেতে যেতে একটাই প্রার্থনা, আমরা দেখেছি প্রথম দফা নির্বাচনের আগেই রাতে কিভাবে ব্যাপক বোমাবাজি পটাশপুরে হয়েছে, খেজুরিতে হয়েছে, অশান্তি এড়ানো যায়নি। নন্দীগ্রাম যা এই মুহূর্তে হটস্পট, সেই নন্দীগ্রামের নির্বাচনের আগে অন্তত অশান্তি না হোক, মানুষ গিয়ে নিজের ভোটটা দিতে পারুন, এই প্রার্থনা করে শেষ করবো আজকে জনতার দরবার। সঙ্গে থাকুন।